হাই স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা সুন্দর টপিক নিয়ে আসলাম, সেটা হলো অবজেক্ট। এবং অবজেক্টের কি কি টাইপ আছে সেগুলি কিন্তু আজকে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। দেখো, এখানে তিনটা সেন্টেন্স আছে। দেখো, হি কিকড দ্য বল, আই নো হিম, প্রিয়া গিভ মি এ পেন। এরকম তিনটা সেন্টেন্স দেওয়া আছে। দেখো, এখানে এই সেন্টেন্সটার মধ্যে দেখো, কিক মানে কি, লাথি মারা, অর্থাৎ এটা হলো কি অ্যাকশন। আর যে কাজ করলো অ্যাকশনটা যে করলো, ডুয়ার অফ দ্য অ্যাকশন হলো কি হি। এবং এখানে যদি একটা বল থাকে, কেউ কি করেছে, বলটাকে লাথি মেরেছে, অর্থাৎ এই যে কাজটা করলো হি। এবং তার এফেক্টটা পড়লো কার উপরে, বলের উপরে। বলটা হয়তো এই জায়গায় ছিল, বলটা আরেক জায়গায় চলে গেছে, অর্থাৎ এই যে অ্যাকশনটা হলো, সে অ্যাকশনটাকে রিসিভ করেছে কে, দা বলটা। অর্থাৎ যে কাজ করবে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, সে হলো সাবজেক্ট। আর যে অ্যাকশনটা হচ্ছে সেটা হলো ভার্ব। আর যে অ্যাকশনটার ফলে যে এফেক্ট হচ্ছে যার উপরে, বা যে অ্যাকশনটা রিসিভ করছে, তাকে আমরা বলবো কি অবজেক্ট। আর আমরা যদি নর্মালি ভার্বকে যদি আমরা দুটো দিয়ে প্রশ্ন করবো, একটা হলো হোয়াট আর এটা কি হোম। এই হোয়াট এবং হোম দিয়ে যখন প্রশ্ন করা হবে, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো কি অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট কি জানলাম, যে ভার্বকে কি বা কাকে দিয়ে, হোয়াট মানে কি এবং কি, আর হোম মানে কি, কাকে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো কি অবজেক্ট। তাহলে অবজেক্ট কত ধরনের আছে? প্রথমে যে দুইটা টপিক আমরা আলোচনা করব সেটা হলো একটা ডিরেক্ট আর এটা হলো কি ইনডাইরেক্ট। ডাইরেক্টের মধ্যে দেখি আমরা, হি কিকড দ্য বল। এখানে যে রিসিভ করলো অ্যাকশনটা, যার ডাইরেক্ট যার উপরে এফেক্টটা হলো, সে হলো বলটা। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে এখানে দ্য বলটা হলো কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে যদি দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি, আই নো হিম, এই সেন্টেন্সটার মধ্যে নোটা হলো কি ভার্ব। এবার আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করি, তখন অবশ্যই চলে আসবে কি উত্তরটা হিম, অর্থাৎ কি তাকে উত্তরটা চলে আসবে। তো আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তখন সেই উত্তরটা কি হয়, অবজেক্ট হয়। অর্থাৎ এখানে হিমটাও কিন্তু একটা অবজেক্ট। অর্থাৎ এখানে বলটা হলো কি একটা থিং, এবং এখানে যে হিমটা হলো সেটা কি একটা পার্সন। অর্থাৎ যে ডিরেক্ট অবজেক্টটা সেটা হলো কি, এখানে দ্য বল নামক একটা থিং এবং হিম নামক একটা কি পার্সন। নেক্সট যদি সেন্টেন্সটা আমরা দেখি, প্রিয়া গেভ মি এ পেন। অর্থাৎ প্রিয়া কি করলো, কাজটা করলো, কি করলো, অ্যাকশনটা কি গেভ, এবং কাকে দিল, আমাকে দিল। কি দিল, প্যানটা দিল। প্যানটা হয়তো ছিল কোথাও, কিন্তু প্যানটা এখন আমার হাতে চলে এসেছে। অর্থাৎ এই প্যানটার কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। অর্থাৎ সে কিন্তু ডিরেক্ট কিন্তু এই যে অ্যাকশনটা হলো সেটাকে কিন্তু সে রিসিভ করলো। অর্থাৎ এখানে ডিরেক্ট অবজেক্ট হলো কি প্যানটা। আর তার ফলে এফেক্টেড হলো কি আমি ইনডাইরেক্টলি এফেক্টেড হলাম। অর্থাৎ এখানে মি হয়ে গেল কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দেখলাম। তাহলে আমরা 3 নম্বর যে এক্সাম্পলটা দেখব সেটা হবে কি কগনেট অবজেক্ট। সেটা কি কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট মানে কি আমরা দেখি, হি স্যাং এ বিউটিফুল সং। তাহলে এখানে আমরা দেখব এই যে স্যাং কথাটা আর সং কথাটা সেম একটা ধাতু থেকে এসেছে। অর্থাৎ এটাকে বলবো কি আমরা সমধাতুজ ক্রিয়া, এবং এটাকে বলবো সমধাতুজ কর্ম। অর্থাৎ সং এবং স্যাং একই জায়গা থেকে, একই রুট থেকে এসেছে, তার জন্য আমরা এটাকে বলবো কি, সংটাকে বলবো কগনেট অবজেক্ট এবং স্যাংটাকে বলবো কি আমরা কগনেট ভার্ব। হ্যাঁ, আরেকটু কথা বলে নিই, যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো অবজেক্ট থাকে, তখন নর্মালি কিন্তু পার্সনটা যেটা থাকে সেটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা থিং থাকবে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর একটা জিনিস মনে রাখা যাবে যে পার্সন যদি একটাই থাকে, যদি একটাই অবজেক্ট থাকে এবং সেটা যদি পার্সন হয়, সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। আর অবশ্যই থিং থাকলে তো ডিরেক্ট হবেই। তাহলে কি জানলাম, যে যদি
পার্সন থাকুক অথবা থিং থাকুক, একটা যদি থাকে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, যদি দুটো থাকে সেটা প্রথম, যদি পার্সনটা হয় সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা হবে কি থিংটা হবে ডিরেক্ট অবজেক্ট। আর মনে রাখতে হবে কোনো সময় কিন্তু ডিরেক্ট অবজেক্ট না থাকে কিন্তু সেন্টেন্সের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট থাকা যাবে না, অবশ্যই তোমাকে একটা কি থাকতে হবে, সেন্টেন্সটার মধ্যে ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। নেক্সট অবজেক্টের যে টাইপটা দেখবো সেটা হলো কগনিটিভ অবজেক্ট। কগনিশন বা এটাকে আমরা কগনিশন অবজেক্টও বলতে পারি। কগনিটিভ বা কগনিশন শব্দের অ্যাকচুয়ালি বাংলায় যদি আমরা বলি বুদ্ধি বা চিন্তা, এই সমস্ত যে ভার্বগুলি আছে তার সঙ্গে যুক্ত যে সমস্ত অবজেক্টগুলি থাকবে সেটাকে আমরা বলবো কি কগনিটিভ অবজেক্ট বা কগনিশন অবজেক্ট। আসলে কগনিটিভ বা কগনিশন যে অবজেক্টটা, এটা টোটালি একটা মেন্টাল অ্যাকশন, একদম মানসিক, আমাদের কোনো ফিজিক্যাল অ্যাকশন হয় না, এটা ইন্টেলেকচুয়াল অ্যাকশন হয়। তখন আমরা বলবো যেমন ভার্বগুলি যদি আমরা দেখি, যেমন বিলিভ, যেমন যদি নো, এখানে কিন্তু কি হচ্ছে সবটা মেন্টাল অ্যাকশনকে ডিপেন্ড করছে। তাহলে বিলিভ, তারপরে নো, তারপরে থিঙ্ক, তারপরে রিমেম্বার, ফরগেট, তারপরে আন্ডারস্ট্যান্ড। যেমন আমি একটা সেন্টেন্সও দিলাম এখানে, আই নো দ্য আনসার, আমি আনসারটা জানি, এখানে এটা মেন্টাল অ্যাকশনকে বোঝাচ্ছে। তাহলে এই যে নোটা হলো একটা একটা মেন্টাল অ্যাকশন, এবং মেন্টাল অ্যাকশনের সঙ্গে যে অবজেক্টটা যুক্ত হয়েছে সেটাকে আমরা বলবো কি কগনিটিভ অবজেক্ট বা কগনিশন অবজেক্ট। এখন তাহলে পরীক্ষার মধ্যে যদি অপশন আসে এরকম যে আই নো দ্য আনসার, এটার মধ্যে যদি অবজেক্টের কোনো টাইপ জানতে চায়, যদি আমাদের বলে এটা কি ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট, তখন তো আমরা অবশ্যই বলবো ডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি এখানে ডিরেক্ট অবজেক্টের যদি কোনো অপশন দেওয়া না থাকে, এখানে কগনিশন বা কগনিটিভ অবজেক্টের অপশন দেওয়া থাকে, তখন আমাদের কিন্তু জেনে রাখতে হবে যে এটা ডাইরেক্ট অবজেক্টের পাশাপাশি এটা কিন্তু একটা কগনিশন অবজেক্ট, কারণ এখানে মেন্টাল অ্যাকশনকে ইন্ডিকেট করছে ওই ভাবটাকে, তার জন্য এটাকে আমরা কগনিটিভ অবজেক্ট বলতে পারি। তাহলে এই জিনিসটা সিচুয়েশন উপর ডিপেন্ড করবো, আমরা এটাকে ডিরেক্ট অবজেক্ট বলবো নাকি আমরা কি বলবো, আমরা এটাকে কগনিটিভ অবজেক্ট বলবো। নেক্সট ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি আসে, যদি আমরা এই টপিকটা যদি আসে, তখন আমরা বলবো ফ্যাক্টিটিভ মানে কি কিছু কিছু, যেমন আমরা একটা এক্সাম্পল যদি দিতে পারি যে অবজেক্টটা যদি দিতে পারি, দে মেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল, তো দেটা অবশ্যই সাবজেক্ট কাজ করেছে, সে মেডটা অবশ্যই অ্যাকশন, তার এটা ভার্ব হয়ে গেছে, এবং হিমটা তো অবশ্যই অবজেক্ট হবে, তারা কাকে বানিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট হবে, দ্যাট মিনস এটা কর্ম হবে। আর কি বানিয়েছিল, ক্যাপ্টেন। তাহলে আমরা কিন্তু নর্মাল এটাকে কি ভাবি, কমপ্লিমেন্ট ভাবি, কিন্তু আসলে এখানে কিন্তু কমপ্লিমেন্ট হবে না, এটা অ্যাকচুয়ালি যদি আমরা ভাষায় বলি এটাকে বলবো আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলবো। কেন বলবো, কারণ অ্যাকচুয়ালি ফ্যাক্টিটিভ অবজেক্টটা যদি আমরা দেখি যে কতগুলি ভার্ব আছে, যেমন মেক, তারপরে যেমন নেম, তারপরে যেমন চুজ, তারপরে যেমন ইলেক্ট, এই সমস্ত ভার্বগুলির ক্ষেত্রে আমরা পরের যে দ্বিতীয় যে কমপ্লিমেন্ট যেটাকে বলি সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো না, সেটাকে আমাদের বলতে হবে কি বলতে হবে, এটাকে আমরা বলতে হবে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে হবে। যেমন আমরা সেন্টেন্সটা দেখলাম অলরেডি, দে মেড হিম ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেনটা, তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্টের মেইন বৈশিষ্ট্য কি, হোয়াট দ্য অবজেক্ট বিকামস, তাহলে তারা কি করেছিল, তাকে বানিয়েছিল, তাহলে কি বানিয়েছে, হোয়াট দ্য অবজেক্ট বিকামস, এখানে যে অবজেক্টটা কারা, হিম, সে কি হলো, সেখানে কিন্তু ক্যাপ্টেন হলো। যদি অবজেক্টটা হোয়াট দ্য অবজেক্ট বিকামস, অর্থাৎ অবজেক্টটা কি হলো সেটা উত্তরটা যদি আমরা পাই যার মাধ্যমে, সেটাকে কিন্তু আমরা বলবো কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। যদিও এই ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে কিন্তু আমরা সাবজেক্ট করতে পারবো না, কারণ এই ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং যে অবজেক্টটা থাকবে, প্রথম যে অবজেক্টটা থাকবে সেটা কিন্তু একই পার্সন, যেহেতু একই পার্সন তার জন্য কিন্তু আমরা এটাকে কি বানাতে পারবো না, সাবজেক্ট বানাতে পারবো না। নেক্সট যে ব্যাপারটা আছে অবজেক্ট কমপ্লিমেন্টটা কোনটা, যেমন কতগুলি ভার্ব আছে, যেমন ফাইন্ড, কনসিডার, পেইন্ট, কল, এবং কি এইগুলি কল, এগুলিকে বলা হবে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে ভার্বগুলি আছে, এই ভার্বগুলির পরে যখন দুটো অবজেক্ট থাকবে, মানে প্রথমটা অবজেক্ট তো কনফার্ম, পরেরটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট অবজেক্ট হতে পারে, আবার ফ্যাক্টিটিভ অবজেক্ট হতে পারে। এবার দেখতে হবে যদি এই যদি ভার্বগুলি থাকে, ফাইন্ড, কনসিডার, পেইন্ট, কল, এইগুলি যদি থাকে তখন কিন্তু সেটাকে আমরা অবশ্যই অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আর কিন্তু যদি মেক, নেম এবং চুজ, ইলেক্ট যদি থাকে তখন সেটাকে আমরা বলবো কি ফ্যাক্টিটিভ অবজেক্ট।
তাহলে ফ্যাক্টরিটিভ অবজেক্ট কিন্তু অলওয়েজ কি হয়, নাউন হয়। কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু কি হতে পারে, একটা নাউনও হতে পারে, আবার একটা অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, হি পেইন্টেড দ্য ওয়াল রেড। এই যে রেড হলো কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কলের পরে যে অবজেক্ট আছে তারপরে যে ফুলটা আছে এই ফুলটা কিন্তু একটা নাউন। অর্থাৎ আমরা দেখলাম যে বেসিক ডিফারেন্সটা দেখলাম, সেটা ফ্যাক্টরিটিভ অবজেক্টটা কিন্তু অলওয়েজ কি হয়, নাউন হয়। কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটা সবসময় কি হতে পারে, নাউনও হতে পারে, আবার কখনো কখনো কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে মেইন যে ডিফারেন্সটা সেটা হলো কি, অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটিভ অবজেক্টের ক্ষেত্রে যে লাস্ট যে অবজেক্টটা আছে সে পরবর্তী সময় কি হলো, তার মধ্যে কি চেঞ্জ আসলো, সে কি হলো, সেটার উত্তরটা যদি পাবো সেটা হবে ফ্যাক্টরিটিভ অবজেক্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা হবে অবজেক্টকে যে ডেসক্রাইব করতেছে, তার যে কন্ডিশনটা আছে সেটা বুঝাইতেছে। যেমন এখানে যদি সেন্টেন্সটা আমরা এক্সপ্লেন করি যে হিম এ ফুল, এ হিমটাকে ডেসক্রাইব করছে, অর্থাৎ তার কোয়ালিটি বোঝাচ্ছে, অর্থাৎ সে কিরকম ধরনের তার সম্পর্কে ডেসক্রাইব করছে, তার ডেসক্রিপশন দিচ্ছে, তখন সেটা হবে কি, সেটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই জিনিসটা গেল। আরেকটা যেটা আছে সেটা হলো কি অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এটা কিন্তু এটা অবজেক্টটা কিন্তু ভার্বের না, এটা কি অবজেক্টটা কার, প্রিপোজিশনের অবজেক্ট। যেমন হি স্যাট অন দ্য চেয়ার, এই যে অনটা হলো কি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে কি থাকে, নাউন বা কি থাকে, প্রোনাউন থাকে। টেবিলটা অবশ্যই নাউন, তো স্বাভাবিক যদি প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা তো কি হবে, অবজেক্টিভ হবে। তাহলে এখানে কিন্তু এটা অবজেক্ট, কিন্তু অবজেক্টটা ভার্বের না, এটা কার অবজেক্ট, এটা হলো প্রিপোজিশনের অবজেক্ট। নেক্সট যে 7 নম্বর যে আমরা টাইপটা দেখব সেটাকে আমরা বলবো কি, রিফ্লেক্সিভ অবজেক্ট। কি বলবো, রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টগুলি কি কি আমরা তো জানি অনেকেই হয়তোবা, মাই সেলফ, তারপরে কি হবে আওয়ার সেলফস, তারপরে কি হবে ইয়োর সেলফ, তারপরে কি হবে ইয়োর সেলফস, তারপরে কি হবে হিমসেলফ, এরপরে কি হবে হার সেলফ, এরপরে কি হবে ইট সেলফ, এরপরে কি হবে দ্যাম সেলফস। এগুলো হলো কি রিফ্লেক্সিভ অবজেক্ট। যদিও প্রোনাউনের ভাষায় এগুলিকে রিফ্লেক্সিভ অবজেক্টও বলা যায়, আবার কি বলা যায়, রিফ্লেক্সিভ প্রোনাউনও বলা যায়, আবার কি বলা যায়, এগুলিকে এমফেটিক প্রোনাউনও বলা যায়। যেমন একটা সেন্টেন্স যদি আমি দিই, হি হার্ট হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে কি করেছিল, আঘাত করেছিল। এখানে হি হলো কি ডুয়ার অফ দ্য অ্যাকশন, হার্টের ফলে সে এফেক্ট হয়েছে, রিসিভ করেছে কে, হিমসেলফ, অর্থাৎ এখানে সাবজেক্ট কে আঘাত করেছে, হি, তাহলে সাবজেক্ট। কাকে আঘাত করেছে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে পাবো, হোম দিয়ে কোশ্চেন করলে সেটা কি হবে, অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো কি যে পার্সনটা, অবজেক্ট টু সেম পার্সন। তো সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম পার্সন হয় তখন সেটাকে আমরা বলবো কি, রিফ্লেক্সিভ, কি বলবো, সেটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো। তাহলে 7 নম্বর যে টপিকটা গেল সেটা হলো কি রিফ্লেক্সিভ অবজেক্ট। এবার 8 নম্বর যেটা, এটা হলো রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট কথাটা আমরা দেখি, যেমন হি গেভ মি এ প্যান, হি গেভ মি এ প্যান। এখন এটা অবশ্যই এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা যেটা আছে সেটা কিন্তু কি আছে, অ্যাক্টিভ আছে, এবং যেহেতু অ্যাক্টিভ আছে সাবজেক্টটা, সে কাজ করছে বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হয়ে যাচ্ছে, এখানে অ্যাক্টিভ হয়েছে আছে, অর্থাৎ সাবজেক্টটা অ্যাক্টিভ আছে, ভাবটা কি আছে, অ্যাক্টিভ ভার্ব। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, আমরা লিখব কি, আই ওয়াজ গিভেন এ প্যান বাই হিম। তাহলে একটা জিনিস দেখলাম, আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় তখন প্রথমে কি করতে হয়, আমাদের যে কোনো যদি ডাবল অবজেক্ট থাকে তখন, যেমন এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো কি গেভ, এবং মি হলো কি একটা অবজেক্ট, এবং এই প্যানটা হলো কি আরেকটা অবজেক্ট। এখানে আমি যদি প্রথম যে অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট বানিয়ে দিই, আই বানিয়ে দিই, তাহলে এখানে যেহেতু গেভটা পাস্ট ফর্মে, পাস্ট টেন্স আছে, তার জন্য ওয়াজ বসেছে, টু বি ভার্বটা, ভার্বের তো থার্ড ফর্ম বসেছে, কিন্তু এই প্যানটা যে অবজেক্টটা, দ্বিতীয় যে অবজেক্টটা, এই প্যানটাকে কিন্তু এখানে সেন্টেন্সটার মধ্যে রিটেইন করে রাখা হয়েছে। যেহেতু রিটেইন করে রাখা হয়েছে সেহেতু এই অবজেক্টটাকে আমরা বলবো কি, রিটেইনড অবজেক্ট। কি বলবো, রিটেইনড অবজেক্ট বলবো। তাহলে আমরা কত ধরনের অবজেক্ট পেলাম, টোটাল 8 ধরনের অবজেক্ট এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে
পারলাম। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমি এই যে ক্লাসটা মানে বুঝিয়েছি তোমাদেরকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি চেষ্টা করব সেগুলি উত্তর দেওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার যেটা, যে তোমাদের যে কোন টপিকটা প্রবলেম হচ্ছে সেটা যদি বলো, তাহলে আমি পরবর্তী ক্লাসটা সেই টপিকের উপরে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে তোমরা বুঝতে পেরেছো আশা রেখেই আমি আজকে ক্লাসটা শেষ করলাম, এবং পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।